আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বায়োলজি ক্লাসে যে সকল শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা বায়োলজি থেকে যে টপিকটা আলোচনা করব, যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি সেটি হচ্ছে ব্যাকটেরিয়া এবং এর বংশবিস্তার নিয়ে। আমরা এই টপিকটা আজকে পড়ব ইনশাআল্লাহ। আমাদের যে হিউম্যান বডি, এই হিউম্যান বডিতে বলা হচ্ছে যে আমাদের শরীরের অর্ধেকের চেয়ে নাকি বেশি ব্যাকটেরিয়া এখানে বাস করে এবং আমাদের দেহে প্রায় 29 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া রয়েছে এবং 30 ট্রিলিয়ন হিউম্যান সেল আছে। অর্থাৎ হিউম্যান সেলের চাইতেও নাকি ব্যাকটেরিয়ার পরিমাণটা বেশি। আসলে ব্যাকটেরিয়াটা আসলে কি, কেউ কি বলতে পারবেন ব্যাকটেরিয়াটা কি? কারো কোনো আইডিয়া থাকলে একটু শেয়ার করেন। আপনারা শেয়ার করলে আমি এগিয়ে যাব সামনের দিকে। আসলে ব্যাকটেরিয়া বলতে আমরা কি বুঝি, কেউ কি বলতে পারবেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। একদম সিম্পল ডেফিনেশন যদি দেওয়া হয় ব্যাকটেরিয়া, আমরা বলতে পারি ব্যাকটেরিয়া আর টিনি সিঙ্গেল সেলড লিভিং অর্গানিজম। অর্থাৎ ব্যাকটেরিয়া হচ্ছে অতি ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র একক কোষ বিশিষ্ট একটা অঙ্গাণু, একটা অর্গানিজম, একটা অণুজীব। There are millions of different types of bacteria. Many can be found in and on your body and are beneficial to you. These bacteria make up your microbiome. অর্থাৎ ব্যাকটেরিয়া আমাদের দেহে বিশেষ একটা বায়োম তৈরি করে, এটাকে মাইক্রোবায়োম বলা হচ্ছে, হুইচ কিপস ইউর বডি হেলদি, যেটা আমাদের দেহকে কি রাখে? সুস্থ রাখে। Bacteria are a small single-celled organism. Bacteria are found almost everywhere on Earth and are vital to the planet's ecosystem. তো ব্যাকটেরিয়া পৃথিবীর সর্বত্রই আছে এবং বলা হচ্ছে যে এটা হলো আমাদের এই পৃথিবী নামক যে গ্রহ, এই গ্রহের একটা ইকোসিস্টেমের একটা ভাইটাল বা গুরুত্বপূর্ণ একটা উপাদান বা অংশ বলতে পারি। Some species can live under extreme condition of temperature and pressure. The human body is full of bacteria and in fact is estimated to contain more bacterial cells than human cells. একই কথা। তাহলে আমরা যদি ব্যাকটেরিয়ার ডেফিনেশনটা যদি আমরা বলতে যাই তাহলে আমরা এইভাবে বলতে পারি, ব্যাকটেরিয়া nuclei and other organized cell structures. Bacteria is the plural form of bacterium. অর্থাৎ এটা হলো একটা প্রোক্যারিওটিক একটা অণুজীব এবং এটা হলো এককোষী। Where several bacteria species are pathogenic, capable of causing disease, most are non-infectious and many have critical roles in decay, fermentation, nutrient recycling and nitrogen fixation. Bacteria are usually classified as gram-positive or gram-negative based on a basic microbiological staining procedure called the gram stain. They come in a variety of shapes and size. এভাবেও বলা যায় ব্যাকটেরিয়ার বিষয়টাকে, ব্যাকটেরিয়া আর প্রোক্যারিওটস belonging to domain bacteria. They are sometimes referred to as eubacteria to identify them from another group of prokaryotes that comprise domain Archaea. হোয়াট আর ব্যাকটেরিয়া? এভাবে বলা যায় সিঙ্গেল সেলড অর্গানিজম হলো ব্যাকটেরিয়া, ভেরি স্মল, এরা খুবই ক্ষুদ্র হয়ে থাকে। নিড এ মাইক্রোস্কোপ টু সি, এদেরকে দেখার জন্য মাইক্রোস্কোপ নামক অনুবীক্ষণ যন্ত্র লাগে। ক্যান বি ফাউন্ড অন মোস্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড সারফেস, অর্থাৎ এদেরকে বিভিন্ন তলে বিভিন্ন বস্তুর মধ্যে পাওয়া যায়। বিলিয়নস অন অ্যান্ড ইন ইউর বডি রাইট নাও, এটা বিলিয়ন বিলিয়ন এবং আমাদের শরীরের মধ্যেও প্রচুর পরিমাণে থাকে। এবং ডান পাশে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া যেমন ইকোলাই, স্ট্রেপ্টোকক্কাস, এদের ছবি এখানে দেয়া হয়েছে। তাহলে ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব, সাধারণত 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এরা আণুবীক্ষণিক।
অর্থাৎ মাইক্রোস্কোপিক। এরা এককোষী জীব, তবে একসাথে অনেকগুলো কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে। ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক, প্রাককেন্দ্রিক যেটাকে বলা হয় প্রোক্যারিওটিক। কোষে 70S রাইবোজোম থাকে, কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না। আর ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য যদি আমরা দেখি, ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের আমরা অণুজীব বলতে পারি। সাধারণত 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত এদের সাইজ হয়ে থাকে, অর্থাৎ এরা মাইক্রোস্কোপিক, অর্থাৎ এদের সাইজটা এতই ছোট যে মাইক্রোস্কোপ ছাড়া এদেরকে দেখা যাচ্ছে না। এরা এককোষী জীব, তবে একসাথে অনেকগুলো কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে। ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক, কোষে 70S রাইবোজোম থাকে, কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো পেপটিডোগ্লাইকান বা মিউকোপেপটাইড, সাথে পলিস্যাকারাইড, মুরামিক অ্যাসিড এবং লাইপোটিকোইক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড এগুলো থাকে। এদের বংশগতীয় উপাদান হলো, যেটাকে আমরা বলি জেনেটিক ম্যাটেরিয়াল, এগুলো হলো দ্বিসূত্রক, কার্যত বৃত্তাকার ডিএনএ অণু, যা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম হিসেবে পরিচিত। এগুলো সাইটোপ্লাজমে অবস্থিত, এতে ক্রোমোজোমাল হিস্টোন প্রোটিন এগুলো থাকে না। আর ব্যাকটেরিয়ার কোষে ডিএনএ অবস্থানের অঞ্চলকে নিউক্লিওয়েড বা সিউডো নিউক্লিয়াস বলা হচ্ছে। এদের যে বংশবৃদ্ধি, এটা আমরা একটু পরে আলোচনা করব। এদের বংশবৃদ্ধির প্রধান যে প্রক্রিয়া সেটা হলো দ্বিভাজন, বাইনারি ফিশন। এদের মধ্যে কতগুলো আমরা দেখব পরজীবী, রোগ উৎপাদক, অধিকাংশই মৃতজীবী, অর্থাৎ এরা মৃতদেহের উপর কাজ করে, ডিকম্পোজার বা বিয়োজক হিসেবে কাজ করে, এবং কিছু স্বনির্ভর, অটোফাইটিক, অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এরা গ্রাম বেসিক রং ধারণ করতে পারে, গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ফাস্ট ভাইরাসের প্রতি এরা খুবই সংবেদনশীল হয়। এদের অধিকাংশই খনিজ লবণ জারিত করে শক্তি সংগ্রহ করে। আর ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য ব্যাসিলাস সাবটিলিসের অ্যাসপোরুলেশন চক্র পদ্ধতির মাধ্যমে অ্যান্ড্রোস্পোর বা অন্তরেণু গঠন করে। এই অবস্থায় এরা 50 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। এই ধরনের ব্যাকটেরিয়াকে অ্যাসপোরোজেন ব্যাকটেরিয়াম বলে। তাহলে আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়ার দিকে যদি আমরা দেখি, সেখানে আমরা পাই সাইজ অফ ব্যাকটেরিয়া রেঞ্জ বিটুইন 0.5 to 5 মাইক্রোমিটার, অর্থাৎ আমরা 0.5 থেকে আমরা 5 মাইক্রোমিটার পর্যন্ত ব্যাকটেরিয়া, বিভিন্ন রকম সাইজের ব্যাকটেরিয়া আমরা দেখি। দে আর প্রোক্যারিওটিক মাইক্রোবস, অর্থাৎ তারা হলো প্রোক্যারিওটিক অণুজীব, এবং বলা হচ্ছে হ্যাভ নো মেমব্রেন বাউন্ডেড নিউক্লিয়াস অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। তাদের যে মেমব্রেন আছে সেখানে তাদের কোনো মেমব্রেন নাই, এবং সেখানে নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া নাই। হ্যাভ এ সিঙ্গেল ক্রোমোজোমাস জেনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ একটা মাত্র ক্রোমোজোম জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে, বংশগতির বস্তু হিসেবে ভূমিকা রাখে। এনক্লোজড ইন রিগিড সেল ওয়াল মেড অফ পেপটিডোগ্লাইকেন নামক একটা সেল থাকতে পারে। সাম ব্যাকটেরিয়া অ্যালোন উইথ প্লাজমা মেমব্রেন, কোনো ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমা মেমব্রেন থাকে। কন্টেইন অ্যান্ড অ্যাডিশনাল মেমব্রেন কল্ড ক্যাপসুল, যেটাকে বলা হচ্ছে ক্যাপসুল। এগুলো হলো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। আমি একটু সহজ বাংলায় দেখি যে এদের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না। এরা ক্ষুদ্রাকৃতির হবে, এরা উপকারী এবং অপকারী দুই ধরনের হবে। এরা বিভিন্ন আকারের হবে, গোলাকার হবে, ত্রিভুজাকার হতে পারে এবং লম্বা আকার হতে পারে। বিভিন্ন রকম আর ব্যাকটেরিয়া, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন রোগের জন্য দায়ী। আচ্ছা, এগুলো হলো ব্যাকটেরিয়ার পরিচয়। এখন আজকে আমরা আমাদের আলোচনার সেকেন্ড পার্টে যাব। আলোচনার সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি, অর্থাৎ ব্যাকটেরিয়া কিভাবে বংশ বৃদ্ধি করে। তাহলে ব্যাকটেরিয়া কিভাবে বংশবৃদ্ধি করে? ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া আমরা ইতিমধ্যে বলেছি যে দ্বিভাজন, বাইনারি ফিশন। তো এদের মধ্যে কতগুলো পরজীবী, রোগ উৎপাদক, অধিকাংশ মৃতজীবী, কিছু স্বনির্ভর, অটোফাইটিক, যেটা একটু আগে আমরা বললাম। তাহলে ব্যাকটেরিয়া রিপ্রোডিউস বাই স্প্লিটিং ইনটু টু, অর্থাৎ ব্যাকটেরিয়া রিপ্রোডিউস, অর্থাৎ ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়ার যদি জন্ম ঘটে সেটা কিভাবে ঘটে? স্প্লিটিং, বিভক্ত হয়ে যায় 2 into 2, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া দুইটা ব্যাকটেরিয়াতে বিভক্ত হয়ে যায়। দিস প্রসেস ইজ নন অ্যাজ বাইনারি ফিশন। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বাইনারি ফিশন। অ্যান্ড দ্য টাইম
taken between its division varies considerably depending on, among other things, temperature and the nutrients available. What are the four conditions for bacterial multiplication? অর্থাৎ ব্যাকটেরিয়া যেভাবে বিভাজিত হয় সেখানে চার ধরনের অবস্থা লাগে। দেয়ার আর টেম্পারেচার, সেগুলো হচ্ছে তাপমাত্রা, ময়েচার আর্দ্রতা, অক্সিজেন অ্যান্ড পার্টিকুলার পিএইচ, এবং নির্দিষ্ট পরিমাণে এটা পিএইচ এর পরিমাণ লাগে। Many bacteria prefer warm environment, but there are some that thrive in low or high temperature. কোন কোন ব্যাকটেরিয়ার জন্য কম, আবার কোন কোন ব্যাকটেরিয়ার বিভাজনের জন্য খুব বেশি তাপমাত্রাও লাগে। তাহলে এখানে বিভাজন দেখানো হয়েছে, আপনারা একটু দেখেন ছবিটা। প্রথমে একটা ব্যাকটেরিয়া উপরের দিক থেকে দেখেন বিভাজিত হয়ে দুইটা ব্যাকটেরিয়াতে রূপান্তর হয়। সেই দুইটা ব্যাকটেরিয়া আবার প্রত্যেকটাই দুইটা দুইটা করে বিভাজিত হয়ে মোট চারটা ব্যাকটেরিয়া উৎপন্ন হয়। সেই চারটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রত্যেকটা ব্যাকটেরিয়া থেকে আবার দুইটা দুইটা করে ব্যাকটেরিয়া তৈরি হয়, এবং সেই চারটা থেকে কয়টা হয়? আটটা হয়। অর্থাৎ একটা থেকে দুইটা, সেই দুইটা থেকে চারটা, সেই চারটা থেকে আটটা, এইভাবে কি হয়? বাইনারি ফিশন ঘটে। এই ছবিটা মনে রাখলেই হবে। এক থেকে দুই, দুই থেকে চার, চার থেকে আট, অর্থাৎ ডবল ডবল, একের ডবল দুই, দুইয়ের ডবল চার, চারের ডবল আট, এভাবে কি হয়? বংশবৃদ্ধি ঘটে থাকে। তো এখানে দেখেন সেল ওয়াল, রাইবোজোম, প্লাজমিড, ক্রোমোজোম, 2 কপিস অফ অরিজিন। হ্যাঁ, অরিজিন এখানে দুইটা তৈরি হয়ে গেল। এভাবে এখানে বাইনারি ফিশনের যে প্রসেসটা এটা দেখানো হয়েছে। এখানে একই বিষয়। এখানে প্রথমে অ্যাটাচ সাইটগুলো দেখানো হয়েছে, যেখানে নিউক্লিওয়েড থাকে, সেল ওয়াল এবং সাইটোপ্লাজমিক মেমব্রেন, এগুলো আস্তে আস্তে এখানে মাঝখানের অংশগুলো রেপ্লিকেটেড ডিএনএ, মাঝখানে যে ডিএনএ গুলো এগুলো আস্তে আস্তে রেপ্লিকেটেড হতে থাকে। মাঝখানে আস্তে আস্তে দুই ভাগে দুই দিকে গিয়ে এগুলো ক্রস ওয়াল তৈরি হতে থাকে, এবং দুইটা ডটার সেল বা অপত্য কোষের বা কি বলে অপত্য কোষের, মাতৃকোষ থেকে অপত্য কোষের জন্ম ঘটে। আমরা সেল ডিভিশনে পড়েছিলাম। তাহলে এখানে প্রথমে কি ঘটে? প্রোক্যারিওটিক প্যারেন্ট সেল ইনিশিয়েটস রেপ্লিকেশন, অর্থাৎ যেগুলো মাতৃকোষ প্রোক্যারিওটিক, সেটা থেকে প্রথমে রেপ্লিকেশন ঘটে বা বিভাজন ঘটে। এ কপি অফ দ্য সেলস ডিএনএ ইজ ক্রিয়েটেড, সেখান থেকে একটা ডিএনএর একটা কপি তৈরি হয়। সেল ইলংগেটস এন্ড ক্রস ওয়াল ফর্মস, তারপর সেখানে কোষ বিভাজিত হয় এবং সেখানে একটা ক্রস ওয়াল বা একটা দেওয়াল, মাঝখানে একটা দেওয়াল তৈরি হচ্ছে। 4 নম্বরে হচ্ছে ক্রস ওয়াল ফর্মস কমপ্লিটলি অ্যান্ড ডটার সেল সেপারেট, এবং প্রত্যেকটা ডটার সেল বা অপত্য কোষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদা, অর্থাৎ আলাদা আলাদা ভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। এইভাবে মূলত বাইনারি ফিশনগুলো ঘটে। আমরা এই স্লাইডটা একটু দেখি। প্রথমে হচ্ছে সেল ওয়াল, সাইটোপ্লাজমিক মেমব্রেন, রেপ্লিকেটেড ডিএনএ, এখানে নিউক্লিয়েটের অবস্থান দেখানো হয়েছে। সেল রেপ্লিকেটস ইজ ডিএনএ, এরপর দা সাইটোপ্লাজমিক মেমব্রেন ইলংগেটস সেপারেটিং ডিএনএ মলিকুলস, এরপর সেখান থেকে একটা থেকে সেটা দুই দিকে যেহেতু ডিএনএ গুলো চলে গেল, সেটা আস্তে আস্তে মাঝখানে দেওয়াল তৈরি হচ্ছে, ক্রস ওয়াল ফর্মস মেমব্রেন ইনভেজিনেটস, এরপর হলো ক্রস ওয়াল ফর্মস কমপ্লিটলি, অর্থাৎ মাঝখানে মধ্যবর্তী দেওয়ালটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবং দুইটা 5 নম্বরে ডটার সেল, দুইটা পৃথক পৃথক ডটার সেল বা অপত্য কোষের জন্ম হয়ে গেল। তো এই ছিল আলোচনা আজকের ক্লাসে। যে সকল শিক্ষার্থী বন্ধুরা ছিলেন, যারা মনোযোগ দিয়ে আলোচনাটা শুনলেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের আলোচনা এখানে শেষ করছি। আর আজকের আলোচনা যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু যদি জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে, আপনারা করতে পারেন। ধন্যবাদ।